আসসালামু আলাইকুম। নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, পরিচ্ছেদ নম্বর ৪, বাকযন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাকযন্ত্র আসলে কি? আমরা যে কথা বলি, আমরা সচরাচর মনে করি যে আমরা শুধু মুখ দিয়ে কথা বলি। যদি কাউকে জিজ্ঞেস করা হয়, "কিভাবে কথা বলো?" সবার আগে আমাদের মাথায় আগেই আসে যে আমরা মুখ দিয়ে কথা বলি। কিন্তু শুধু কি মুখ দিয়েই আমরা কথা বলি? নাকি আরো কোনো অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের কথা বলায় সাহায্য করে? তো বাকযন্ত্র হলো সেগুলো আমরা যে ধ্বনি উচ্চারণ করি বা কথা বলি, এই কথা বলার পেছনে যেই অঙ্গ-প্রত্যঙ্গগুলো নিবিড় সম্পর্ক রয়েছে বা সহযোগিতা করে, যে প্রত্যঙ্গগুলো সেগুলোর একত্রে বলা হয় বাকযন্ত্র বা সেগুলোর সমষ্টিকে আমরা বাকযন্ত্র বলি। তো বাকযন্ত্র কি? তোমাদের বইতে লেখা আছে দেখো। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। অর্থাৎ ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের যেই প্রত্যঙ্গগুলো যেই আমাদের অঙ্গগুলো কাজে লাগে বা সহযোগিতা করে সেগুলোকে বাকযন্ত্র বলে। যেমন ধরো নাক, জিভ, তালু, ফুসফুস এগুলো একত্রে বলা হয় বাকযন্ত্র। মানবদেহে উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনের ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ এখানে ছবি দেওয়া আছে চিত্র আকারে। একটু খেয়াল করো। এখানে কি রয়েছে? নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, ওষ্ঠ, দাঁত, জিভ, নিচের চোয়াল, মুখগহ্বর, শ্বাসনালী, দন্তমূল, শক্ত তালু, কোমল তালু, আলজিভ, গলবিলীয় গহ্বর, অধিজিহ্বা, স্বরযন্ত্র, খাদ্যনালী। আর একটা সবথেকে বড় উপাদান হচ্ছে মুখ্য উপাদান ফুসফুস। ফুসফুস কেন মুখ্য উপাদান? একটু পরে আলোচনায় আছে দেখো। ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। আমরা কি জানি ধ্বনি এক ধরনের সাউন্ড। যেই সাউন্ডটা কোথা থেকে আসে? আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে একটা বাতাস। আমরা কথা বলার সময় বাতাস বের হয় আমাদের মুখ থেকে। আর সেখান থেকে আমাদের ধ্বনির সৃষ্টি হয়। তো এই যে বায়ু প্রবাহ বা বাতাসটা যে বের হয় তার উৎস কোনটা? তার উৎস হচ্ছে ফুসফুস। তো ফুসফুস শ্বাস গ্রহণ করে আর ত্যাগ করে। এটা তো আমরা জানি। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনির সৃষ্টি হয়। যখন বাতাসটা আমার মুখ দিয়ে বের হবে তখনই তো একটি ধ্বনির সৃষ্টি হবে। তাই না? তো ফুসফুস কি? ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। এখানে একটা আন্ডারলাইন করো। আর ফুসফুস যখন ত্যাগ হয়, শ্বাস যখন ত্যাগ হয় তখনই ধ্বনির উৎপন্ন হয়। এটি আরেকটি গুরুত্বপূর্ণ লাইন। শ্বাসনালী। শ্বাসনালীকে শ্বাসনালী তো আমরা জানি আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি সেটাই তো শ্বাসনালী। ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। অর্থাৎ এই যে ফুসফুসে যে বাতাসটা সৃষ্টি হলো বা যে বাতাসটা উৎপন্ন হলো সেই বাতাস তো ত্যাগ হবে। ত্যাগ হওয়ার ফলেই মূলত আমাদের ধ্বনির সৃষ্টি হবে। তো এটা ত্যাগ হয় কোথা থেকে? ফুসফুস থেকে সরাসরি শ্বাসনালীতে আসে। শ্বাসনালী থেকে আমাদের মুখবিবর এবং নাক থেকে সেটা বের হয়। তখন ধ্বনির সৃষ্টি হয়। তো শ্বাসনালী আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি? এখন ষড়যন্ত্র আবার নাটক সিনেমার যেই ষড়যন্ত্র চলে সেটা আবার মনে করো না। এটি বাকযন্ত্রের একটি উপাদান। ষড়যন্ত্র শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান। অর্থাৎ একটু খেয়াল করে আমরা চিত্রে যাই। ভালো করে খেয়াল করো। এই যে শ্বাসনালী, দেখো এই যে শ্বাসনালী, শ্বাসনালীর এরকম উপরে অবস্থান কিসের? ষড়যন্ত্রের। শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান এবং মেরুদণ্ডের ৪, ৫, ৬ নং অস্থির পাশে এই অংশটি নলের মতো দেখতে। অস্থি কি? অস্থি হচ্ছে হাড়। তো মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে সেই হাড়ের ৪, ৫, ৬ নং অস্থির পাশে ষড়যন্ত্রের অবস্থান। এটি দেখতে কিছুটা কিসের মতো? নলের মতো দেখতে। বাতাস ষড়যন্ত্র দিয়ে মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। এখন দেখো
কত কারিশমা! আল্লাহ যে আমাদের এত সুন্দর করে বানিয়েছেন যে প্রত্যেকটার পরে কোনটার অবস্থান সেটা সেভাবেই সেট করা আছে। অর্থাৎ ফুসফুস দিয়ে যে আমাদের যে বাতাসটা নির্গত হলো, সেটা শ্বাসনালী দিয়ে উপরে উঠলো, সেখান থেকে এসে স্বরযন্ত্র দিয়ে বেরিয়ে আসে। তারপর অধিজিহ্বা, স্বরযন্ত্র, ধ্বনিদ্বার ইত্যাদি স্বরযন্ত্রের অংশ। এর আরেকটি গুরুত্বপূর্ণ লাইন যে স্বরযন্ত্রের অংশ কোনগুলো? অধিজিহ্বা, স্বরযন্ত্র, ধ্বনিদ্বার। এই অংশে আমাদের মনে রাখার মতো রয়েছে কি? যে স্বরযন্ত্রের অবস্থান কোথায়? শ্বাসনালীর উপরে এবং মেরুদণ্ডের কত নং অস্থির পাশে স্বরযন্ত্রের অবস্থান? ৪, ৫ ও ৬ নং অস্থির পাশে। আর এটি দেখতে কেমন? নলের মতো। আর বাতাস বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয় এবং স্বরযন্ত্রের কি অংশ রয়েছে? অধিজিহ্বা, স্বরযন্ত্র, ধ্বনিদ্বার। এরপরে আসি জিভ। অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ এটা জিভ। মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। অর্থাৎ আমাদের যে মুখটা রয়েছে সেই মুখে সর্বনিম্ন নিচে রয়েছে কি আমাদের জিভ। বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ। অর্থাৎ এটি অনেক অ্যাক্টিভ। সবসময় চলতে থাকে অনর্গল। তাই একে বলা হয় কি সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ। জীবের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়। এখানে কি বোঝানো হয়েছে দেখো, আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি বা আমরা যেই বর্ণগুলো উচ্চারণ করি, সেই উচ্চারণের সময় আমাদের জীবের অবস্থান সেম থাকে না। একেক সময় একেক জায়গায় স্পর্শ করে। কখনো দেখা যায় যে আমাদের শক্ত তালুতে আম স্পর্শ করে, দাঁতে দাঁতের গোড়ায় স্পর্শ করে, দাঁতের দন্তমূলে অবস্থান করে। আবার কখনো জিভ নরম তালুতে অবস্থান করে। বিভিন্ন জায়গায় স্পর্শ করে। তো এই স্পর্শের ভিন্নতার জন্য ধ্বনি উচ্চারণেও কি হয়? বৈচিত্র্য দেখা যায়। তো এখানে আমরা কি পেলাম? জীবের অবস্থান কোথায়? মুখবিবরের নিচে। বাকযন্ত্রের মধ্যে সবথেকে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিভ। ঠিক আছে? এর পরেরটা আলজিভ। আলজিভ কি? আমরা অনেকেই মনে করি যে আলজিভ হলো আমাদের জিভের ডগা। কিন্তু না। আলজিভ হলো আমাদের মুখে খেয়াল করো যে তালুটা রয়েছে, এই তালুর এক জায়গায় একটু শক্ত, এক জায়গায় হালকা নরম আর এক জায়গায় খুবই কোমল। তো এই যে কোমল যে অংশটা সেই অংশের পিছনে একটি মাংসপিণ্ডের মতো রয়েছে। ওইটাকে বলা হয় আলজিভ। মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত একটি মাংসপিণ্ড রয়েছে, সেই মাংসপিণ্ডের নাম হলো আলজিভ। ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। অর্থাৎ কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ কি হয়? নিচে নেমে আসে। আর নিচে নামার ফলে যে সম্পূর্ণ যে বায়ুটা আছে ওটা সম্পূর্ণভাবে না মুখ দিয়ে না বের হয়ে কিছুটা কি হয়? নাক দিয়ে বের হয়। এজন্য ওই ধরনের বর্ণকে বলা হয় নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কয়টি আমাদের জানা আছে? নাসিক্য ধ্বনি হচ্ছে ৫ টি। অর্থাৎ আমাদের যে বর্গীয় ধ্বনি, বর্গীয় বর্ণ তো চিনো নাকি? ওই যে বর্গীয় বর্ণের শেষের যেই ধ্বনিটা রয়েছে বা শেষের যে বর্ণগুলো রয়েছে ওগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। যেমন উ, ইয়, আ দন্ত্য ন, মূর্ধন্য ম। এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। হুম, তালু। মুখবিবরের ছাদকে বলা হয় তালু। মুখের যে নিচের অংশ তো বুঝলাম জিভ বলা হয়। উপরের যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় তালু। তো মুখবিবরের ছাদকে কি বলা হয়? তালু। তালুর কয়টি অংশ? ২ টি। কোমল তালু, শক্ত তালু। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের কোমল তালু নিচে নেমে আসে। এই যে অনুনাসিক স্বরধ্বনি এটা হলো অনুসার। অনুসার হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক ধ্বনি। তোমার অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু কি হয়? নিচে নেমে আসে। কোমল তালু ও জিহ্বমূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। এবার দেখো দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। এই দেখো দাঁতের যে দন্তমূল কি দাঁতের যে গোড়া তাকে বলা হয় দন্তমূল। তো এই দন্তমূল থেকে শুরু হয়ে কোমল তালু যতক্ষণ না আসে সেই পর্যন্ত যে অংশটুকু রয়েছে তাকে বলা হয় শক্ত তালু।
আর এরপরে যে অংশটা রয়েছে ওটা হলো কোমল তালু। এরপর আছে মূর্ধা। মূর্ধা কি? শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলা হয় মূর্ধা। খেয়াল করো, আমাদের দাঁতের দন্তমূলের দাঁতের যে মধ্যবর্তী একটু অংশ রয়েছে উত্তল মানে একটু উঁচু টাইপের যে অংশটা রয়েছে ওটাকে বলা হয় মূর্ধা। কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। কিছু ব্যঞ্জনধ্বনি আছে যা উচ্চারণের সময় মূর্ধা স্পর্শ করে। মূর্ধন্য ওই টাইপের। দেখো দন্তমূল ও দন্ত। দন্ত কি দাঁত, দন্তমূল কি দাঁতের গোড়া, দন্তমূল। দাঁতের গোড়ার নাম দন্তমূল। উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জিভের স্পর্শে বেশ কিছু ধ্বনি উচ্চারণ হয়। ওষ্ঠ। ওষ্ঠ হচ্ছে ঠোঁট। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ। অর্থাৎ এ পর্যন্ত যা বললাম সেগুলো মুখের ভিতরে দিয়ে আমাদের বডির ভিতরে অবস্থান করেন। আর ওষ্ঠ যে ঠোঁট এটা শুধু আমাদের মুখের বাইরে অবস্থান করছে। তো বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ঠোঁট। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত ও বিবৃত দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ কিছু স্বরধ্বনি আছে যা উচ্চারণের সময় আমাদের ঠোঁট একটু বেশি ফাঁক হয়। আর কিছু ক্ষেত্রে ঠোঁটের তোমার মুখের যে খোলা অংশটা এটার পরিমাণ কমে। ওই ভিত্তিতে তোমার স্বরধ্বনিকে সংবৃত ও বিবৃত দুই ভাগে ভাগ করা হয়। এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসো নাসিকা। মুখগহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়। তা নাক দিয়ে নাকের যে ছিদ্র সেটা হলো নাসিকা। এই নাসিকা দিয়েও কিছু ধ্বনি উচ্চারণের হয়। অনুশীলনী দেখো। নিচের কোনটি বাকযন্ত্র? কোনটি বাকযন্ত্র? ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? কোনটির মাধ্যমে? নাসাগ্রন্থ ও মুখবিহ্বল। তাহলে সঠিক উত্তর ক ও খ উভয়ই। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? একটু আগে আমরা পড়েছি ওষ্ঠ অর্থাৎ ঠোঁট। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিভ। মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান? কোন অংশে মুখগহ্বরের তালুর অবস্থান কোথায়? অবশ্যই কি উপরে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? আলজিভ নিচে নেমে এলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। অর্থাৎ নাসিক্য ধ্বনি যখন উচ্চারণ হবে তখন আমাদের যে আলজিভ সেটা কি হয় একটু নিচে নেমে আসে। ফলে যে বায়ু শুধু আমাদের সম্পূর্ণ মুখ দিয়ে না বের হয়ে নাক দিয়েও বের হয়। এজন্য তোমার নাসিক্য ধ্বনি উৎপন্ন হয়। এজন্য সঠিক উত্তর হবে কি আলজিভ নিচে নেমে এলে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ক্লাসে বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিও। আমরা চেষ্টা করব আরো ভালো কিছু আনার তোমাদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থেকো সবাই।